সাসপেন্স, রহস্য, থ্রিলার এই জাতীয় ভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমার এই চ্যানেল প্রহেলিকার ধোঁয়াশা। নিয়মিত এই ধরনের গল্প উপভোগ করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। শুরু করছি আমার আজকের গল্প, দিব্যেন্দু দাশের লেখা জর্জ 6-এর কয়েন রহস্য। সকাল 7:15। প্রিন্সিপাল স্যার মারা যাবার পর মৃত্যুঞ্জয়বাবু অনেকটা ভেঙে পড়লেও ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছেন। খবরের কাগজের 4র্থ পাতাটা সবে মাত্র পড়তে শুরু করেছেন। এমন সময় স্যারের ফোনে একটা কল আসে। ফোনের ওপারে একটা অচেনা কণ্ঠে কেউ বলেন, আমি কি মিস্টার লাহিড়ীর সাথে কথা বলছি? মৃত্যুঞ্জয়বাবু বললেন, ইয়েস, মিস্টার মৃত্যুঞ্জয় লাহিড়ী স্পিকিং। কে আপনি? সেই অচেনা ব্যক্তি বললেন, নমস্কার, আমি মিস্টার সৌমেন অধিকারী। আমার একটি জুয়েলারির ব্যবসা আছে। আমি আপনার বন্ধু সৃজিতবাবুর কাছ থেকে আপনার ফোন নম্বরটা পেলাম। ভীষণ বিপদে পড়ে আপনাকে কল করছি। আপনি কি একটু সময় করে সৃজিতবাবুর সাথে আমার বাড়ি আসতে পারবেন? ভীষণ সমস্যায় পড়েছি, বুঝলেন। মৃত্যুঞ্জয়বাবু বললেন, আচ্ছা, আপনার প্রবলেমটা কোথায় একটু বলুন তো। সৌমেনবাবু বললেন, আমার বাড়ি একদিন আসুন না, সব কথা না হয় বসেই হবে। ঠিক আছে, আপনাকে আমি জানাবো। এই বলে মৃত্যুঞ্জয়বাবু ফোনটা রেখে দিলেন। সেদিনের মতন কথা এখানেই শেষ হল। সৃজিতবাবুকে জিজ্ঞেস করে মৃত্যুঞ্জয়বাবু জানতে পারলেন উনি হলেন সৃজিতবাবুর খুড়তুতো দাদা। উনি একজন নামী জুয়েলারি ব্যবসা করেন টালিগঞ্জে। তার শপের নাম অধিকারী অ্যান্ড সন্স গোল্ড শপ। সৃজিতবাবুর সাথে মৃত্যুঞ্জয়বাবু কথা বলে রবিবার ছুটির দিন বেলা 10টা নাগাদ তার বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন এবং সেই মতন সৌমেনবাবুকে সৃজিতবাবু জানিয়েও দেন। রবিবার সকাল 10টা মৃত্যুঞ্জয়বাবু আর সৃজিতবাবু গাড়ি করে এসে নামলো সৌমেনবাবুর বাড়ির সামনে। কি বিশাল আয়তনের বাড়ি তার, যেন এক রাজপ্রাসাদ। সৌমেনবাবু আগে থেকেই বাইরে উপস্থিত ছিলেন তাদের অভ্যর্থনা জানাতে। তিনি বললেন, আসুন আসুন মৃত্যুঞ্জয়বাবু, ভেতরে আসুন। আয় রে সৃজু, আয়। সকালের চা জলখাবার খেয়ে বাগানে বসে আছেন সবাই। মৃত্যুঞ্জয়বাবু প্রথম কথা বললেন, এবার বলুন তো আপনার সমস্যাটা কোথায়, মানে কি নিয়ে ঠিক সমস্যাটা? শুনে সৌমেনবাবু বললেন, কয়েকদিন আগে আমি একটা অকশন থেকে জর্জ 6-এর একটি 1 টাকার কয়েন কিনেছিলাম 6 লাখ টাকা দিয়ে। ওখানে অনেকজনই ছিলেন, কিন্তু তার মধ্যে একজনকে আমি ভুলব না কোনো দিনও। মৃত্যুঞ্জয়বাবু বললেন, কে সেই ব্যক্তি? সৌমেনবাবু বললেন, অনিল চট্টোপাধ্যায়। উনিও একজন জুয়েলারি ব্যবসায়ী। উনিও এই কয়েনটির জন্য বিড করেছিলেন, কিন্তু তার লাস্ট বিড ছিল 5.5 লাখ, আর আমি 6 লাখে বিড শেষ করি। কিন্তু কেন জানি না উনি আমাকে অকশন হাউস থেকে বেরিয়ে আসার সময় চোটপাট করতে থাকেন আর বলেন আমাকে উনি দেখে নেবেন। উনি আরও বলেন, এই কয়েনটি শুধু আমার, আর আমি এটি নিয়েই ছাড়বো অ্যাট এনি কস্ট। এরপর কয়েনটি নিয়ে আসার পর থেকেই তো যত বিপত্তি শুরু। মৃত্যুঞ্জয়বাবু জিজ্ঞেস করলেন, মানে একটু পরিষ্কার করে বলবেন কি? সৌমেনবাবু বললেন, বলছি, শুনুন তাহলে। সৃজিতবাবু একটু আশ্চর্যের সাথে বললেন, দাঁড়াও দাঁড়াও দাদা, 1 মিনিট। আমাকে আগে বলো তো, ওই কয়েনটার মধ্যে এমন কি আছে যে এর এত দাম?
আর এত টাকা খরচ করলে মোটে ওই 1 টাকার একটা আগের সময় কয়েনের জন্য? মৃত্যুঞ্জয়বাবু বললেন, দেখুন সৃজিতবাবু, এটা মোটেই একটা সাধারণ কয়েন নয়। আমার যতদূর ধারণা এটা 1939 সালে বম্বেতে তৈরি হওয়া শেষ কয়েন, যা ব্রিটিশ এম্পায়ার জর্জ VI যখন রাজত্ব করছিলেন তখনকার। তার রাজত্বের শেষে এই সমস্ত কয়েনগুলো তুলে নেওয়া হয়। পুরো কয়েনটি 91.7% পিওর সিলভারের তৈরি। কয়েনটিতে একদিকে ইংলিশ ও উর্দু ভাষায় লেখা আছে 1 টাকা এবং অপরদিকে প্রিন্স জর্জ VI প্রতিচ্ছবি। কয়েনগুলিতে তৈরি হওয়ার স্থানের নাম বা সিম্বল, মানে বম্বেতে তৈরি হলে একটা ডট বা লাহোরে তৈরি হলে এল লেখা থাকে, যেমন এখনকার কয়েনগুলোতেও থাকে। কয়েনটির ডায়ামিটার 30.5 mm, ওয়েট 11.6 গ্রাম। এখন এই কয়েনের দাম অনেক। কি তাই তো সৌমেনবাবু, আমি ঠিক বলছি তো? সৌমেনবাবু বললেন, একদম 100% কারেক্ট। এমন সুন্দর বর্ণনা কেবল আপনিই দিতে পারেন। সৃজিতবাবু একটু মজার সুরে বললেন, কি আশ্চর্য, আপনি হিস্ট্রি সাবজেক্টটাও ভুলে খেয়েছেন দেখছি মৃত্যুঞ্জয়বাবু। মৃত্যুঞ্জয়বাবু কিছু না বলে শুধু হাসলেন। এবার সৌমেনবাবু বুক পকেট থেকে কয়েনটি বার করে বললেন, এই সেই কয়েন যার জন্য আমাকে প্রায়ই কেউ যেন হুমকি ভরা চিঠি দিচ্ছে। প্রতিটি চিঠিতে একই লেখা। সৃজিতবাবু কয়েনটি হাতে নিয়ে বললেন, বাহ, কি সুন্দর, জাস্ট মার্ভেলাস, সো বিউটিফুল। মৃত্যুঞ্জয়বাবু বললেন, চিঠিতে কি লেখা আছে বলুন তো? সৌমেনবাবু নিজের পকেট থেকে একটা চিরকুট বার করে মৃত্যুঞ্জয়বাবুর হাতে দিলেন। এবার মৃত্যুঞ্জয়বাবু চিরকুটটি খুলে দেখলেন, তাতে লেখা রয়েছে, সাদা কালো রঙের ভেতর আছে একটা কয়েন। কয়েন মানে চাবি। সেই কয়েনের জন্য রাজার হাতেই তুই মারা যাবে। দেখবে সব প্রজা, হাসবি মন্ত্রী, নিয়ে যাব তোর সব সম্পদ, ভেবেও পাবি না কে সে ষড়যন্ত্রী। সব চিরকুটে একই লেখা, বললেন সৌমেনবাবু। মৃত্যুঞ্জয়বাবু বললেন, এটা তো কোনো ধাঁধা বলে মনে হচ্ছে। আরে ধাঁধার কথা পরে ভাববেন, আগে ওই চিঠিতে আমাকে যে মেরে ফেলার হুমকি আছে সেটার খোঁজ করুন প্লিজ, বললেন সৌমেনবাবু। আচ্ছা, আপনার কি অনিল চট্টোপাধ্যায়কে সন্দেহ হয়? মৃত্যুঞ্জয়বাবু জিজ্ঞাসা করলেন। ও অফকোর্স, সে ছাড়া আর কে এমন করে বলবে বলুন? আর উনি তো আমাকে অকশনের দিন বলেইছিলেন আমাকে দেখে নেবে, সৌমেনবাবু বললেন। এই শুনে সৃজিতবাবু বললেন, সন্দেহের বশে কাউকে দোষারোপ করা ঠিক হবে না দাদা। তখন সৌমেনবাবু বললেন, সেজন্যই তো মৃত্যুঞ্জয়বাবুকে ডাকা। উনি একটু খোঁজ যদি করে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। মৃত্যুঞ্জয়বাবু বললেন, আমি আমার সাধ্য মতো করব। আপনি বরং এই কটা দিন বাড়ির বাইরে না বেরোনোরই চেষ্টা করুন। আমরা এখন আসি তবে। আর এই চিরকুটটা আমার কাছে রইল, সঙ্গে এই কয়েনটাও। চলুন সৃজিতবাবু। সৌমেনবাবু বললেন, সে আপনি নিয়ে যান, কিন্তু আমার ব্যাপারটা একটু দেখবেন। মৃত্যুঞ্জয়বাবু একটু গম্ভীর কণ্ঠে বললেন, নিশ্চিন্তে থাকুন, আপনার সন্দেহের জবনিকা পতন করেই ছাড়ব। আজ আসি তাহলে। সৌমেনবাবুর বাড়ির দেওয়াল ঘড়িতে তখন দুপুর 12টার ঘণ্টা বাজছে ঢং ঢং করে। গাড়ি করে সেদিনের মতন বিদায় নিলেন মৃত্যুঞ্জয়বাবু ও সৃজিতবাবু। গাড়ির ভেতর সৃজিত ও মৃত্যুঞ্জয়বাবু বসে আছেন। সৃজিতবাবু
মৃত্যুঞ্জয় বাবুর থেকে চিরকুটটা চাইলেন। চিরকুট খুলে সেই ধাঁধাটি পড়তে লাগলেন। সাদা কালো রঙের ভেতর আছে একটা কয়েন। কয়েন মানে চাবি। সেই কয়েনের জন্য রাজার হাতেই তুই মারা যাবি। দেখবে সব প্রজা, হাসবে মন্ত্রী। নিয়ে যাব সব তোর সম্পদ, ভেবেও পাবি না কে সে ষড়যন্ত্রী। সৃজিতবাবু বললেন, কিছুই বোঝা যাচ্ছে না তো মৃত্যুঞ্জয়বাবু। আমার মনে হচ্ছে হুমকির সাথেও কিছু একটা আছে এই চিঠিতে, বললেন মৃত্যুঞ্জয়বাবু। শুনে সৃজিতবাবু জিজ্ঞাসা করলেন, কেন? আপনার এমন মনে হচ্ছে কেন স্যার? মৃত্যুঞ্জয়বাবু বললেন, জানি না, তবে আমার মন বলছে। দেখা যাক মনের কথা ঠিক হয় কিনা। এখন থেকে তো আর কিছু বলা যাবে না। সৃজিতবাবু কিছু না বলে শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গাড়িতে দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। সৃজিতবাবু নিজের বাড়িতে নেমে যাবার পর মৃত্যুঞ্জয়বাবুকে বললেন, আসুন স্যার, আমার বাড়িতে না হয় একটু খেয়ে তারপর যাবেন। আরে না না সৃজিতবাবু, বাড়িতে মাসিমা রান্না করে রেখেছেন আর আমার জন্য অপেক্ষাও করে থাকবেন। আজ নয়, অন্য একদিন যাব। এই বলে মৃত্যুঞ্জয়বাবু বিদায় নিলেন। মৃত্যুঞ্জয়বাবু বাড়ি ফিরে এসে দুপুরের খাবার খেয়ে নিজের রুমে বিছানায় শুয়ে শুয়ে শুধু ভেবেই চলেছেন, ধাঁধার কথাগুলোর আসল অর্থ কি। বিকেলবেলায় তিনি নিজে গেলেন অনিল চট্টোপাধ্যায়ের বাড়িতে, যার ঠিকানা তিনি অকশন হাউস থেকে পেয়েছিলেন। বালিগঞ্জে যেখানে সৌমেনবাবুর বাড়ি, তার 15 কিলোমিটারের মধ্যেই অনিলবাবুর সুবিশাল অট্টালিকা। দরজার সামনে মৃত্যুঞ্জয়বাবুর গাড়ি এসে থামল। বাইরে থাকা পাহারাদার স্যারকে দেখে চিনতে পেরে বললেন, ওহ স্যার, আপনি? মৃত্যুঞ্জয়বাবু বললেন, আপনি চেনেন আমাকে? হ্যাঁ অবশ্যই, আপনাকে কে না চেনে বলুন তো, পাহারাদারটি বলল। মৃত্যুঞ্জয়বাবু জিজ্ঞাসা করলেন, তা অনিলবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, বাবু তো বাড়িতেই আছেন। আপনি ভেতরে এসে বসুন, আমি বাবুকে খবর পাঠাচ্ছি, বলে পাহারাদারটি চলে গেল। মৃত্যুঞ্জয়বাবু বসে আছেন বাড়ির ভেতর সোফাতে। ওপর থেকে নেমে এলেন অনিলবাবু। এসেই এক গাল হাসি নিয়ে করজোড়ে নমস্কার করতে করতে বললেন, কি ব্যাপার মৃত্যুঞ্জয়বাবু, আজ হঠাৎ আমার বাড়িতে এসে হাজির? মৃত্যুঞ্জয়বাবু প্রতি নমস্কার করে বললেন, আপনি আমাকে চেনেন? কি বলছেন কি মশাই, আপনাকে এই কলকাতা শহরে চেনে না এমন কেউ আছে নাকি? বলুন, আমার কাছে কি দরকারে? জিজ্ঞাসা করলেন অনিলবাবু। আপনি সৌমেন অধিকারীকে চেনেন? মৃত্যুঞ্জয়বাবুর এই প্রশ্নে অনিলবাবু একটু ভেবে বললেন, ওই যার জুয়েলারি শপ আছে আমার মতন। নাম শুনেছি বটে, কিন্তু তেমন পরিচয় নেই। কেন বলুন তো? মৃত্যুঞ্জয়বাবু বললেন, লাস্ট আপনারা একই সাথে এক অকশনে গিয়েছিলেন, তাই তো? হতে পারে, সে আমি তো সময় পেলেই যাই। আমার আবার ওই পুরনো জিনিস কেনার খুব ইচ্ছে, তাই একটু ভালো কিছু পেলেই কিনে নিয়ে আসি, বললেন অনিলবাবু। অনিলবাবুর কথা শুনে মৃত্যুঞ্জয়বাবু বললেন, পুরনো কয়েনের প্রতিও তো আপনার ঝোঁক আছে নিশ্চয়ই। আবার সেটা যদি ব্রিটিশ আমলের হয় তাহলে তো কোনো কথাই নেই, কি তাই তো অনিলবাবু? অনিলবাবু বললেন, মানে ঠিক বুঝলাম না। হ্যাঁ, সেই ঝোঁক একটু তো আছে বটে। আপনি জানেন আমার কাছে কত পুরনো সব কয়েন আর মোহর আছে? মৃত্যুঞ্জয়বাবু বললেন, তা হয়তো জানি না, কিন্তু আপনার যে সৌমেনবাবুর কাছে থাকা জর্জ 6 কয়েনের ওপর লোভ আছে সেটুকু তো বুঝতেই পেরেছি। এবার অনিলবাবু একটু আশ্চর্যের সাথে গম্ভীরভাবে বললেন, কি বলতে চাইছেন আপনি?
মৃত্যুঞ্জয়বাবু নিজের চোখগুলো অনিলবাবুর সামনে নিয়ে গিয়ে বললেন, সৌমেনবাবুর সাথে সেদিন অকশনের বিটে জিততে না পেরে জর্জ 6 কয়েনটি পাবার জন্য তাকে হুমকি ভরা চিঠি আপনি পাঠাচ্ছেন না? অনিলবাবু তখন রেগে গিয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, কি কি বলতে চাইছেন কি আপনি? আমি কি চোর? শুনুন মিস্টার মৃত্যুঞ্জয় লাহিড়ী, আমার বিজনেস আপনার সৌমেনবাবুর থেকে অনেক বড়, আর আমি চাইলেই ওরকম কয়েন একটা কেন 100টাও কিনতে পারি। হ্যাঁ, আমি মানছি সেদিন অকশনে কয়েনটা না পেয়ে আমার খুব রাগ হয়েছিল, তাকে 2-4 কথা শুনিয়েও দিয়েছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি চুরি করব। আপনি এখন আসতে পারেন। দরজার রাস্তা দেখিয়ে দিয়ে অনিলবাবু বললেন। মৃত্যুঞ্জয়বাবু খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ। তিনি একটুও বিচলিত না হয়ে বললেন, ঠিক আছে, আমি আসছি। আর একটা কথা, আপনি অমন কয়েন অনেকগুলো কিনতে পারবেন জানি, কিন্তু সেই কয়েন যদি হাতে গোনা কয়েকটি থাকে তখন তো আপনি চাইলেও তা কিনতে পারবেন না। আপনিও জানেন এই কয়েনটি 1939 সালের শেষ কয়েনগুলোর মধ্যে একটি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সিলভারের তৈরি সমস্ত কয়েন গলিয়ে ফেলা হয়, কারণ সিলভারের দাম তখন অনেক। কিন্তু কিছু কয়েন থেকে যায়, তার মধ্যে এটি একটি। অনিলবাবু বললেন, আই নো ইটস ভ্যালু, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আমার মতন একজন রাজার কাছেই রাজার কয়েন মানায়, কোনো প্রজার কাছে নয়, বুঝলেন? মৃত্যুঞ্জয়বাবু বললেন, এর মানে তো ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বলবেন? শুনে অনিলবাবু বলতে লাগলেন, যদি জানতেই চান তবে আপনার সৌমেনবাবুর দোকানের বহু পুরনো কাজের লোক রমেশবাবুর কাছে যান, উনি আপনাকে পরিষ্কারভাবে সব বলবেন। এখন আপনি আসতে পারেন, নমস্কার। মৃত্যুঞ্জয়বাবু নমস্কার করে বেরিয়ে আসার সময় দেখলেন অনিলবাবুর সোফার পাশেই টেবিলে আছে বহু পুরনো দাবা খেলার একটি বক্স। মৃত্যুঞ্জয়বাবু ভাবলেন, এটাও হয়তো কোনো অকশন থেকে কিনেছেন, কি জানি এটাও কোনো হিস্টোরি বহন করে কিনা। এদিকে সন্ধে নেমে এসেছে, তাই তিনি বাড়ি ফিরে এলেন। এর পরবর্তী খোঁজ রমেশবাবু। ইউনিভার্সিটিতে ক্লাস শেষ করে মৃত্যুঞ্জয়বাবু সৃজিতবাবুকে নিয়ে বিকেলবেলায় গেলেন রমেশবাবুর কাছে। ঠিকানাটা অবশ্য সৃজিতবাবুর জানা, কারণ সেই ছোটবেলায় সৌমেনবাবু আর সৃজিতবাবু অসময়ে খেলতেন এই রমেশ কাকার সাথে। উনিই ছিলেন ওদের খেলার সঙ্গী। উনি সৌমেনবাবুর বাবা শ্যামাপ্রসাদ অধিকারীর সময় থেকেই তাদের দোকানে কাজ করেন। তখন তাদের দোকান খুব বড় ছিল না, দোকানের নাম ছিল শ্যামা জুয়েলারি শপ। সেই শপই নাম পাল্টে হয়েছে আজকের অধিকারী অ্যান্ড সন্স গোল্ড শপ। দোকানটি বড় করার পেছনে রয়েছে সৌমেনবাবুর অক্লান্ত পরিশ্রম। গাড়ি এসে থামল রমেশবাবুর বাড়ির বাইরে। সাধারণ একটা দোতলা বাড়ি, বাড়ির বাইরে ফুলের বাগান রয়েছে। ঘরে আছে 2টি মানুষ, রমেশবাবু আর তার ছেলে পুলক। তার স্ত্রী মারা গেছেন প্রায় 30 বছর হলো। আর আছে বলতে একজন কাজের লোক, যে কিনা 3 বেলা রান্না করে দেয়। প্রথমে ঘরে ঢুকলেন সৃজিতবাবু। ঘরে ঢুকেই, কাকা, ও কাকা, রমেশ কাকা, কোথায় গেলে গো বলে হাঁকাহাঁকি করতে লাগলেন। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন একজন মাঝবয়সী ব্যক্তি। নমস্কার রমেশবাবু, বললেন মৃত্যুঞ্জয়বাবু। রমেশবাবুও নমস্কার করলেন, তারপর তাদের বাড়ির ভেতর নিয়ে এসে বললেন, কিরে সিজু, এতদিন পর বুড়ো কাকাকে মনে পড়লো বুঝি? কতদিন তোকে দেখিনি। সেই গত বছর পুজোর সময় সৌম্যর সাথে এসেছিলি দেখা করতে। সৃজিতবাবু বললেন,
না গো কাকা, আসতে তো খুব ইচ্ছে করে, কিন্তু এই ইউনিভার্সিটির পড়ানো, বাড়ির চাপ, এত সব করে আর সময় হয়ে ওঠে না গো। রমেশবাবু সবাইকে বসতে বলে বললেন, থাক থাক, তুই আর বাহানা দিস না। তা হ্যাঁ, এনাকে তো ঠিক চিনতে পারলাম না রে, কে উনি? সৃজিতবাবু বললেন, উনি মৃত্যুঞ্জয় বাবু, মৃত্যুঞ্জয় লাহিড়ী, আমাদের ইউনিভার্সিটির পদার্থবিদ্যা তথা গণিতের প্রফেসর। শুনে রমেশবাবু বললেন, ওহো, আপনি সেই ব্যক্তি, গোয়েন্দা মৃত্যুঞ্জয় লাহিড়ী, যার তীক্ষ্ণ দৃষ্টি সবার পরিচিত। এবার মৃত্যুঞ্জয়বাবু একটু লজ্জা পেয়ে বললেন, আরে না না না, তেমন কিছু নয়। আচ্ছা ছাড়ুন তো সব কথা, আজ আসলে যে কারণে এখানে আসা, আপনি সৌমেনবাবুদের জুয়েলারি শপে কতদিন হলো আছেন? রমেশবাবু বললেন, তা প্রায় 35 বছর তো হবেই। আচ্ছা, আপনি অনিল চট্টোপাধ্যায়কে চেনেন? ওই যে টালিগঞ্জে যার বাড়ি, ওনার নিজেরও তো একটা জুয়েলারি শপ আছে, বললেন মৃত্যুঞ্জয়বাবু। শুনে রমেশবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, চিনব না কেন, ওর বাবা দীপেন চট্টোপাধ্যায় আর সৌম্যর বাবা মানে শ্যামাপ্রসাদ বাবু তো একসাথেই জুয়েলারি শপ শুরু করেন। দুজন তখন খুব ভালো বন্ধু, একটাই শপ তখন, যখন আমি ওদের এখানে কাজে যোগ দিই। কিন্তু কি কিন্তু? জিজ্ঞাসা করলেন মৃত্যুঞ্জয় বাবু। রমেশবাবু বললেন, কিন্তু আমার ছেলের বয়স যখন 5 বছর, তখন আমার স্ত্রীর শরীর অসুস্থ থাকার সময় আমি শ্যামাপ্রসাদ বাবুর কাছে বেশ কিছু টাকা পাই সাহায্য। কিন্তু দীপেন বাবুর কাছে টাকা চাইতে গেলে তিনি আমাকে কোনো অর্থ সাহায্য করবেন না বলে সাফ জানিয়ে দেন। তারপর এই নিয়ে শ্যামাপ্রসাদ বাবু ও দীপেন বাবুর মধ্যে তুমুল অশান্তি হয়। আমি আমার স্ত্রীকে তো বাঁচাতে পারিনি, তার সাথে ওনাদের বন্ধুত্বকেও। এই বলে রমেশবাবু চুপ করলেন। এবার মৃত্যুঞ্জয়বাবু বললেন, এই সব কথা আপনার ছেলে জানে? না না, সে কিছু জানে না, আমি তাকে কিছু জানাইনি, বললেন রমেশবাবু। আচ্ছা, তারপর কি হলো বলুন তো? রমেশবাবু আবার বললেন, দীপেনবাবুর খারাপ ব্যবহারের জন্য তাকে কেউ পছন্দই করতো না। যতটা বিক্রি হতো তা ওই শ্যামাপ্রসাদ বাবুর ভালো ব্যবহার ও অক্লান্ত পরিশ্রমের জন্য। ব্যবসাতে যে লাভ হতো সেই লাভের 60% ছিল শ্যামাপ্রসাদ বাবু, আর বাকি 40% ছিল দীপেন বাবু। আসলে ব্যবসা দুজনের নামে থেকেও শুরু করেছিলেন শ্যামাপ্রসাদ বাবু, আর সঙ্গে নিয়েছিলেন তার বন্ধু দীপেন বাবুকে। দিন দিন তার লোভ ও চুরির অভ্যাস শ্যামাপ্রসাদ বাবুকে ভাবিয়ে তুলল। তিনি তখন নিজের বন্ধুকে আলাদা করলেন আর নিজের লাভের সব জমানো টাকা দীপেনবাবুর কাছ থেকে লুকিয়ে রাখলেন। কিন্তু কোথা থেকে দীপেনবাবু যেন খবর পায় যে শ্যামাপ্রসাদ বাবু তার লাভের অংশ কোথায় লুকিয়ে রেখেছেন, আর তার এই বিশ্বাস হতে থাকে যে শ্যামাপ্রসাদ বাবু তাকে ঠকিয়ে ব্যবসা করছেন। এই নিয়ে আরো অশান্তি হয়। অনিল আর সৌমেন তখন ছোট। মৃত্যুঞ্জয় বাবু বললেন, সৌমেন আর অনিল বাবু এই সম্পর্কে জানেন? রমেশবাবু এবার একটু ভেবে নিয়ে বললেন, ওনাদের জানার কথা নয়, তাও বলতে পারবো না। তা আপনার ছেলে কি এই বিষয়ে কিছু জানে? জিজ্ঞাসা করলেন মৃত্যুঞ্জয় বাবু। রমেশবাবু বললেন, না না না, ও কিছু জানে না এই ব্যাপারে। শুনে মৃত্যুঞ্জয় বাবু বললেন, দরজার আড়ালে কে আছেন একটু বাইরে আসবেন প্লিজ। ঠিক তখনই দরজার উপাস থেকে বেরিয়ে এলেন রমেশবাবুর ছেলে পুলক। রমেশবাবু বললেন, এই যে এই আমার ছেলে পুলক। মৃত্যুঞ্জয়বাবু জিজ্ঞাসা করলেন, কি করেন আপনি? একটি সরকারি স্কুলে ক্লার্কের কাজ করি, পুলক বলল।
রমেশবাবু বললেন, পুলক, তুই এনাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, এনাকে তো সবাই চেনেন, পুলক বলে ওঠে। রমেশবাবু একটু হেসে বলেন, ঠিক বলেছিস, এত বড় মাপের মানুষকে কে না চিনবে। এবার পুলক বলল, বাবা, আমি একটু কাজে যাচ্ছি, বুঝলে। আসছি মৃত্যুঞ্জয় বাবু, আসছি সৃজিত বাবু, পরে দেখা হবে। পুলক চলে যাবার পর মৃত্যুঞ্জয় বাবু রমেশবাবুকে তার এখানে আসার সমস্ত কারণ খুলে বললেন। শুনে রমেশবাবু আশ্চর্যের সাথে বললেন, অনিলবাবু এইরকম বলেছেন যে আমি সব জানি? কিন্তু বিশ্বাস করুন, আমি কিছুই তেমন জানি না। যেটুকু জানি সবই আপনাদের বলে দিয়েছি। আর ওই হুমকি ভরা চিঠি নিয়েও আমি কিচ্ছু জানি না। মৃত্যুঞ্জয়বাবু বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমরা উঠি। আরে না না, এখন কি উঠবেন? আপনাদের জল খাবারের ব্যবস্থা করেছি তো, খেয়ে যেতেই হবে। কিরে শ্রীজু, বুড়ো কাকার কাছে এতদিন পর এলি, আর একটু কিছু খাবি না? বললেন রমেশবাবু। সৃজিতবাবু বললেন, না না কাকা, তা কেন, ঠিক আছে চলো, খেয়েই যাব না হয়। খাওয়া শেষ করে বেরোতে বেরোতে প্রায় রাত্রি 8টা। পুলক তখনও ফেরেনি। রমেশবাবুকে বিদায় জানিয়ে বেরোলেন মৃত্যুঞ্জয়বাবু ও সৃজিতবাবু। গাড়িতে উঠেই সৃজিতবাবু প্রশ্ন করলেন, কি বুঝছেন মৃত্যুঞ্জয়বাবু? শুনে মৃত্যুঞ্জয়বাবু বললেন, দেয়ার ইজ আ হিডেন বিগ মিস্ট্রি ইন পাস্ট। আমাকে দেখছি এবার অতীতে যেতে হবে। সৃজিতবাবু অবাক হয়ে বললেন, অতীতে যাবেন মানে? আপনি কি পাস্টে যাবার কিছু খুঁজে পেয়েছেন নাকি? মৃত্যুঞ্জয়বাবু হেসে বললেন, আরে না না, আমার কথার মানে হলো অতীতটা ঘাঁটতে হবে। সৃজিতবাবু আবার প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি কি করে বুঝলেন পুলক বাইরে দাঁড়িয়েছিল? ওনার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মৃত্যুঞ্জয়বাবু সৃজিতবাবুকে বললেন, আপনার রমেশ কাকা দোক্তা দেওয়া পান খান, সেটা কি জানেন? কাকা যে পান খান সেটাই তো জানি না। আবার আপনি জেনে গেলেন কাকা দোক্তা দেওয়া পান খায়? অবাক হলেন সৃজিতবাবু। মৃত্যুঞ্জয়বাবু একটু হেসে বললেন, আমরা যেখানে বসেছিলাম সেখানে ডান দিকে একটা টেবিলের ওপর পানের কৌটো রাখা ছিল, আর আমাদের খাওয়ার পর ওনাকে কৌটোটা তার রুমের ভেতর নিয়ে যেতেও দেখেছি। খুব সম্ভবত খাবার খাওয়ার পর উনি পান খান। সৃজিতবাবু বেশ অবাক হয়ে সব শুনলেন। তারপর বললেন, এবার বলুন যে আপনি কিভাবে বুঝলেন দরজার বাইরে পুলক দাঁড়িয়ে আছে? মৃত্যুঞ্জয়বাবু বললেন, ওনার ছায়া মাটিতে পড়েছিল, তাই তো বুঝলাম। সৃজিতবাবু মনে মনে ভাবলেন, কি তীক্ষ্ণ নজর এনার, কোনো কিছুই যেন তার চোখে ফাঁকি দিয়ে ঘটতে পারে না। এমন সময় হঠাৎ সৃজিতবাবু বলে উঠলেন, পুলক কি তবে আমাদের সব কথা শুনেছে? শুনে মৃত্যুঞ্জয়বাবু বললেন, না না, আমার তা মনে হয় না, কারণ সেটা হলে ছায়ার টাইম অফ স্টেবিলিটি বেশি হতো। সেটা হয়নি, তবে এটা আমার অনুমান মাত্র। গাড়িতে যেতে যেতেই সৃজিতবাবু মৃত্যুঞ্জয়বাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্যার, আপনি কি ধাঁধাটির কোনো অ্যান্সার খুঁজে পেয়েছেন? শুনে মৃত্যুঞ্জয়বাবু বললেন, কিছুটা বুঝতে পেরেছি। সৃজিতবাবুর ঠোঁট দুটি খুশিতে দুদিকে বিস্ফারিত হয়ে উঠল। তিনি বললেন, আমাকে উত্তরটা দিন না। মৃত্যুঞ্জয়বাবু এবার একটু গম্ভীর কণ্ঠে বললেন, আগে পুরোটা বুঝি, তার আগে আপনি আমার একটা ধাঁধার অ্যান্সার দিন তো। সৃজিতবাবু করুণ সুরে বললেন, ঠিক আছে, বলুন, দেখি পারি কি না। এবার মৃত্যুঞ্জয়বাবু বলতে লাগলেন, 3 অক্ষরের নাম তার সবার ঘরে থাকে, প্রথম অক্ষর কেটে দিলে মিষ্টি লাগে যাকে, মাঝের অক্ষর কেটে দিলে সুমধুর সুর তোলে, বলুন তো তাকে কি বলে? এবার সৃজিতবাবু পড়লেন মহা বিপদে।
তিনি ভেবেই কোনো কুল কিনারা পাচ্ছেন না কি হতে পারে। সৃজিতবাবুর এই করুণ পরিস্থিতির সামনে মৃত্যুঞ্জয়বাবু গাড়ির জানালার বাইরে তাকিয়ে রইলেন। এমন সময় তিনি দেখলেন একটা পরিচিত মুখ। হ্যাঁ, একদম ঠিক দেখেছেন তিনি। রমেশবাবুর ছেলে পুলক না? কিন্তু পুলক অনিলবাবুর বাড়িতে কি করছিল? এত রাতে তার বাড়ি থেকে বেরোনোর কারণটাই বা কি? মৃত্যুঞ্জয়বাবু নিজের হাত ঘড়িটা দেখলেন। তখন রাত 8:50। পুলক তার মানে অনিলবাবুকে চেনে। এই সব কথা মৃত্যুঞ্জয়বাবু ভেবেই চলেছেন, আর এদিকে সৃজিতবাবু ধাঁধার রহস্য উদ্ঘাটনে ব্যস্ত হয়ে পড়েছেন। সৃজিতবাবুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে মৃত্যুঞ্জয়বাবু গেলেন নিজের বাড়ির পথে। তার মনে একসাথে অনেকগুলো প্রশ্ন দানা বাঁধছে। সারা রাত তিনি তার প্রশ্নগুলোর উত্তর খুঁজে চলেছেন। শেষ রাতে উন্মোচিত হলো সেই ধাঁধার রহস্য। সাদা কালো রঙের ভেতর আছে একটা কয়েন, কয়েন মানে চাবি। সেই কয়েনের জন্য রাজার হাতেই তুই মারা যাবি। দেখবে সব প্রজা, হাসবে মন্ত্রী, নিয়ে যাব সব তোর সম্পদ, ভেবেও পাবি না কে সে ষড়যন্ত্রী। মৃত্যুঞ্জয়বাবু তার ডায়েরির পাতায় লিখলেন, দাবা খেলা কি অদ্ভুত। রাজা ও রানী ছাড়া বাকি সবার ক্ষমতা বেশি, কিন্তু সবাই শুধু নিজের রাজাকে বাঁচাতে ব্যস্ত। পরদিন সকালে মৃত্যুঞ্জয়বাবুর ক্লাস থাকার কারণে উনি ওনার পরিচিত একজনকে পুলকের পেছনে লাগান, যাতে তার ব্যাপারে সমস্ত কিছু জানতে পারেন। ওই ব্যক্তিও যথারীতি নিজের কাজ করেন এবং বিকেলের মধ্যে মৃত্যুঞ্জয়বাবুকে এসে যা যা তিনি জানতে পেরেছিলেন সবটা জানান। সেই দিনই সন্ধ্যাবেলায় মৃত্যুঞ্জয়বাবু অনিল চট্টোপাধ্যায়ের বাড়ি আবার যান। সেখানে গিয়ে তিনি পুলকবাবু সম্পর্কে জিজ্ঞেস করলে অনিলবাবু বলেন তিনি তাকে চেনেন না। মৃত্যুঞ্জয়বাবু কিসের যেন একটা গন্ধ পান। মৃত্যুঞ্জয়বাবু সেই একই জায়গায় দাবার বক্সটা থাকায় সেটিকে দেখিয়ে অনিলবাবুকে আরও জিজ্ঞাসা করেন, আপনি দাবা খেলেন বুঝি? হ্যাঁ, খেলি একটু আধটু। এই দাবার বক্সটা আমার বাবার ছিল। মৃত্যুঞ্জয়বাবু কিছুই বললেন না। অনিলবাবু জানতে চাইলেন, তা আপনি একদান খেলবেন নাকি আমার সঙ্গে? মৃত্যুঞ্জয়বাবু প্রথমে না করলেও খুব জোর করা হলে তিনি খেলতে রাজি হন। প্রথম দান দেন অনিলবাবু। তিনি প্রথমে তার ঘোড়াটাকে বার করে বলেন, আমি আগেই বড় দান দেওয়া পছন্দ করি। মৃত্যুঞ্জয়বাবু তার একটা পেয়াদা বার করে বললেন, খুব ভালো কথা, কিন্তু কখনো কখনো ঘোড়ার 2.5 চালকে পেয়াদার 1 চাল কিস্তিমাত করে দিতে পারে, সেটা জানেন কি? অনিলবাবু এবার নিজের একটা পেয়াদাকে 2 চাল দিয়ে বললেন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু যার জেতাই স্বভাব তাকে আটকানো কিন্তু অত সহজ নয়। এইভাবে চলতে থাকে তাদের দাবা খেলা ও কথোপকথন। এমন একটা সময় উপস্থিত হয় যখন মৃত্যুঞ্জয়বাবুর একটি পেয়াদা অনিলবাবুর দিকে ওপরে গিয়ে উপস্থিত। এদিকে অনিলবাবুর মন্ত্রী এসে উপস্থিত মৃত্যুঞ্জয়বাবুর মন্ত্রীকে খেতে। অনিলবাবু বললেন, এই নিন, খেলাম আপনার ঘোড়াকে। এটা বলেই তিনি হাসতে লাগলেন। এবার মৃত্যুঞ্জয়বাবু তার পেয়াদাকে অনিলবাবুর ঘরের ওপরে শেষ ঘরে তুলে দিয়েই নিজের মন্ত্রীকে বাঁচিয়ে নেন। এবার অনিলবাবু দেখেন তার রাজার পাশেই এক ঘর বাঁয়ে আছে মৃত্যুঞ্জয়বাবুর মন্ত্রী। সামনে আছে মৃত্যুঞ্জয়বাবুর ঘোড়া আর ডান দিকে আছে উট। অনিলবাবু অবাক হয়ে মৃত্যুঞ্জয়বাবুর দিকে তাকিয়ে তারপর নিজের আশ্চর্য ভাব কাটিয়ে বললেন, তার মানে আপনি ইচ্ছে করেই আপনার মন্ত্রীকে খাওয়ানোর পথ করে দিয়েছিলেন?
যাতে আমি মন্ত্রীকে খাই আর আপনি আমার রাজাকে ব্লক করে দিতে পারেন। মৃত্যুঞ্জয়বাবু হেসে বললেন, কিছু সময় আমরা যা দেখি সেই দেখার ওপর ভরসা কিন্তু করতে নেই, আর কখন যে প্রজা রাজা হয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঘড়িতে তখন 7:35। অনিলবাবু না চাইলেও মৃত্যুঞ্জয় বাবুকে হাসি মুখে বিদায় জানালেন। কিন্তু মৃত্যুঞ্জয়বাবু কিছু দূর গিয়ে নিজের গাড়ি থামিয়ে আবার অনিলবাবুর বাড়িতে গেলেন ও আড়াল থেকে লক্ষ্য রাখলেন সেদিনের মতন পুলক আবার আসে কিনা। বলা বাহুল্য, সেদিনের মৃত্যুঞ্জয়বাবুর অপেক্ষা সার্থক হয়েছিল। রাত্রি 8:15 নাগাদ পুলক এসেছিল। মৃত্যুঞ্জয়বাবু সেটা দেখেই বাড়ি ফিরে যান। তার কাছে এখনো কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে। তারপরই হবে এত সব অভিনয়ের জবনিকা পতন। পরের দিন সকাল 7টায় সৌমেনবাবু মৃত্যুঞ্জয়বাবুকে ফোন করলেন। বললেন, সরি, কিছু মনে করবেন না, কিন্তু আমি ওই কয়েনটা আপনার কাছ থেকে ফিরে পেতে চাইছি। মৃত্যুঞ্জয়বাবু জিজ্ঞাসা করলেন, কেন, হঠাৎ কি হলো আপনার? সৌমেনবাবু বললেন, আমাকে এই কদিনে আরো অনেকগুলো চিঠি পাঠানো হয়েছে, আর আজকে সকালবেলায় অনিলবাবু আমাকে ফোন করে বললেন যে তিনি ওই চিঠিগুলো পাঠাননি, আর আমার কাছে অকশনের দিনে করা খারাপ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনাও করেন। তিনি এও বলেন তিনি ওই কয়েনটা 8 লাখ টাকার বিনিময়ে আমার কাছ থেকে নিতে রাজি আছেন। এখন দেখুন, আমার কাছে আমার জীবনের দাম অনেক, তাছাড়া আমি যে দামে কয়েনটা কিনেছিলাম তার থেকে বেশি টাকাও তো পাচ্ছি। মৃত্যুঞ্জয়বাবু সব শুনে বললেন, তাহলে ঠিক আছে, আমি আজকের দিন কয়েনটা রাখছি, আগামীকাল দুপুরে না হয় অনিলবাবুর বাড়িতে আমি যখন যাব তখন আমার সাথে গিয়ে কয়েনটা তাকে দিয়ে দেবেন। সৌমেনবাবু কথায় রাজি হয়ে গেল। রহস্য উন্মোচন করার মতন তাহলে মৃত্যুঞ্জয়বাবুর কাছে সময় মাত্র 24 ঘন্টা। আজ সকাল 8টা থেকে আগামীকাল সকাল 8টা, তারপর দুপুরেই কয়েন হস্তান্তরিত হয়ে যাবে। মৃত্যুঞ্জয়বাবুর হাত ঘড়িটার কাঁটা তখন 8টার ঘর ছুঁই ছুঁই। তিনি যেন শুনতে পাচ্ছেন ঘড়ির কাঁটার টিক টিক শব্দ। ইউনিভার্সিটিতে আজ মৃত্যুঞ্জয়বাবুর ক্লাস তেমন নেই। 3টি ক্লাস শেষ করে প্রফেসরদের রুমে বসে আছেন, এমন সময় সৃজিতবাবু এসে হাজির। ইউনিভার্সিটিতে সকাল থেকে এলেও দুজনের দেখা এখনো হয়নি। একবার মৃত্যুঞ্জয়বাবুর ক্লাস আছে তো একবার সৃজিতবাবু। সে যাই হোক, সৃজিতবাবু রুমে ঢুকেই মৃত্যুঞ্জয়বাবুকে দেখে বললেন, স্যার, গতকাল যে ধাঁধাটি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, 3 অক্ষরের নাম তার সবার ঘরে থাকে, প্রথম অক্ষর কেটে দিলে মিষ্টি লাগে যাকে, মাঝের অক্ষর কেটে দিলে সুমধুর সুর তোলে, বলুন তো তাকে কি বলে? এটার অ্যান্সার হবে বিছানা। কি ঠিক বললাম তো স্যার? মৃত্যুঞ্জয়বাবু একটু হেসে বললেন, হ্যাঁ, একদম ঠিক বলেছেন। সৃজিতবাবু বললেন, বাড়ি গিয়ে একটু ভাবতেই না উত্তরটা পেয়ে গেলাম, কিন্তু দাদাকে যে হুমকি ভরা চিঠিগুলো পাঠাচ্ছে সেটাতে থাকা ধাঁধার অর্থ উদ্ধার করতে আমি এখনো পারি। আপনি ওটার অর্থ খুঁজে পেয়েছেন? মৃত্যুঞ্জয়বাবু বললেন, পেয়েছি। এবার সৃজিতবাবু আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, বলুন না আমাকে কি উত্তরটা? মৃত্যুঞ্জয়বাবু বললেন, না, আজ নয়, আগামীকাল আপনি আমার সঙ্গে অনিলবাবুর বাড়ি যাচ্ছেন, দুপুর 12টায়, ওখানেই বলবো সব। সৃজিতবাবু একটু আশ্চর্যের সাথে বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর অনিলবাবুর বাড়িতেই বা যাবো কেন? মৃত্যুঞ্জয়বাবু সকালে সৃজিতবাবুর দাদার কল আসা ও তার কয়েনটা বিক্রির পুরো ঘটনা বললেন। সৃজিতবাবু অবাক হয়ে বললেন, দাদা এটা মোটেই ঠিক কাজ করছেন না। যে মানুষটা তাকে এত অপমান করলো
তার কাছেই নিজের অমূল্য কয়েনটি বিক্রি করছেন? এটা ঠিক নয়। আমি আজই দাদাকে ফোনে বারণ করে দেব। মৃত্যুঞ্জয়বাবু একটু অপ্রসন্নভাবে বললেন, না না না, অমন কাজ মোটেও করতে যাবেন না, নইলে সব চাল ভেস্তে যাবে। সৃজিতবাবু জিজ্ঞাসা করলেন, তাহলে কি আপনি সব সমাধান করে ফেলেছেন? শুনে মৃত্যুঞ্জয়বাবু বললেন, পুরোটা নয়, এখনো কিছুটা রহস্য উদ্ঘাটনের বাকি আছে, বুঝলেন। তবে আজকের মধ্যে সেটার খোঁজও পেয়ে যাব। সৃজিতবাবু আর কিচ্ছু বললেন না। ইউনিভার্সিটি থেকে বেরোনোর সময় সৃজিতবাবু মৃত্যুঞ্জয়বাবুর খোঁজ করেছেন, কিন্তু কোথাও তার দেখা নেই। দারোয়ানের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলেন তিনি অনেক আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন। সৃজিতবাবু মনে মনে ভাবলেন, কোথায় গেলেন মৃত্যুঞ্জয়বাবু? তবে কি তিনি বাড়ি চলে গেছেন, নাকি অন্য কোথাও? এদিকে মৃত্যুঞ্জয়বাবু গেলেন অনিলবাবুর দারোয়ানের কাছে। দারোয়ান মৃত্যুঞ্জয়বাবুকে দেখে হাসতে হাসতে এগিয়ে এসে বললেন, স্যার, আপনি আবার এখানে? বাবুর সাথে কাজ আছে বুঝি? ওনাকে তাহলে খবর দিই। অনিলবাবুর দারোয়ানটি বেশ পুরনো। তার বাবা অনিলবাবুর বাবার অর্থাৎ দীপেন চট্টোপাধ্যায়ের সময় দারোয়ানের চাকরি করতেন। তিনি মারা যাবার পর তার ছেলে এই দারোয়ানের চাকরিটা পান। মৃত্যুঞ্জয়বাবু দারোয়ানকে বললেন, আজ আপনার বাবুর সাথে নয়, আপনার সাথে কথা বলতে এসেছি। আর এখানে কোনো পুরনো কাজের লোক থাকলে তাকেও একটু ডেকে পাঠান তো। তবে খেয়াল রাখবেন আপনার বাবু যেন কোনো খবর না পায়। দারোয়ানটি একটু অবাক হয়ে বললেন, কিন্তু স্যার, এমন কেন করছেন জানতে পারি কি? মৃত্যুঞ্জয়বাবু বললেন, আজ কিছু জিজ্ঞেস করবেন না, কাল সকালেই সব জানতে পারবেন। আমার প্রতি ভরসা রাখুন প্লিজ। দারোয়ানটি আর কিছু না বলে বাড়ির পুরনো কাজের লোককে নিয়ে এসে মৃত্যুঞ্জয়বাবুর সাথে কথা বললেন। মৃত্যুঞ্জয়বাবু তাদের সাথে প্রায় 1 ঘন্টা অনিলবাবু ও তার বাবা এবং পুরনো ঘটে যাওয়া ঘটনার পূর্ণ বিবরণ শুনলেন। এরই মধ্যে মৃত্যুঞ্জয়বাবু সৌমেনবাবুর বাড়িতে গিয়েও তাদের পুরনো কাজের লোককে জিজ্ঞাসাবাদ করে এসেছে। এবার শুধু প্রস্তুতি আগামীকালের। আজ সকাল 8টা নাগাদ সৌমেনবাবু মৃত্যুঞ্জয়বাবুকে কল করেন কখন বেরোনো হবে সেটা জানতে। সেই মতো মৃত্যুঞ্জয়বাবু সৃজিতবাবুকে নিয়ে 11:30টায় সৌমেনবাবুর কাছে যান, আর ওখান থেকে একসাথে তারা রওনা হন অনিলবাবুর বাড়ির পথে। বলাই বাহুল্য, সেদিন মৃত্যুঞ্জয়বাবু ও সৃজিতবাবু দুজনেই ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়েছিলেন। পথে যেতে যেতে থানার বড়বাবুকে একটা কল করে অনিলবাবুর ঠিকানাটা দিয়ে ওখানে তাড়াতাড়ি আসতে বলেন। এদিকে রমেশবাবু ও তার ছেলেকেও ডেকে পাঠানো হয়। গাড়িতে থাকা সৃজিতবাবু ও সৌমেনবাবু কিছুই বুঝে উঠতে পারছেন না। কি করছেন মৃত্যুঞ্জয়বাবু, তা সবই যেন তাদের ধরা ছোঁয়ার বাইরে। মৃত্যুঞ্জয়বাবু সবাইকে নিয়ে উপস্থিত হলেন অনিলবাবুর বাড়িতে। ওখানে কিছুক্ষণের মধ্যে রমেশবাবু ও তার ছেলে পুলকও এসে উপস্থিত। সবাই বসার ঘরে বসে রয়েছেন। অনিলবাবু অবাক হয়েই বললেন, সৌমেনবাবু, একটা কয়েন দিতে এত লোক কেন সেটা তো বুঝতে পারছি না। সৌমেনবাবুর মুখে কোনো কথা নেই। কথা বললেন মৃত্যুঞ্জয়বাবু। তিনি বললেন, কয়েনটা তো আপনি পাবেন না অনিলবাবু। মানে? আমার সাথে সৌমেনবাবুর কথা হয়েছে, ওনাকে আমি 8 লাখ টাকাও দেব বলেছি, আর উনি যে দামে কয়েন কিনেছেন তার থেকে তো বেশি পাবেন। তাহলে প্রবলেমটা কোথায়? বললেন অনিলবাবু। মৃত্যুঞ্জয়বাবু বললেন, আপনি বলেছিলেন না একদিন, রাজার কাছেই রাজার কয়েন মানায়, তাই রাজার কাছেই ওটা থাকবে, কোনো প্রজার কাছে নয়। অনিলবাবু ভ্রু কুঁচকে বললেন, মানে কি বলতে চাইছেন আপনি?
একটু হেসে মৃত্যুঞ্জয়বাবু বললেন, কয়েনটা সৌমেনবাবুর কাছেই থাকবে, আপনার এটার উপর কোনো অধিকার নেই। সমস্ত বসার জায়গায় যেন অসীম নিস্তব্ধতা। অনিলবাবু রেগে উঠে বললেন, আপনি আমাকে না বলার কে? যার কয়েন আমি তার কাছেই চেয়েছি, ওটা আপনার কথাতে কি এসে যায়? মৃত্যুঞ্জয়বাবু ঠান্ডা মাথায় উত্তর দিলেন, যদি এটা কয়েন নিয়ে ঘটনা হতো তবে আমি অত মাথা ঘামাতাম না। সবার মাথায় যেন এক আশ্চর্যতার বাজ পড়ল। মৃত্যুঞ্জয়বাবু বললেন, সৌমেনবাবু, আপনার সাথে ঘটে যাওয়া এই ঘটনার পেছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে দুটি মাথা। একজন হলেন অনিলবাবু আর আরেকজন হলেন পুলক। সবাই যেন কোনো এক অজানা বলে চুপ হয়ে গেছে। সৌমেনবাবু বললেন, এসব আপনি কি বলছেন? যা বলছি আমি ঠিকই বলছি, বললেন মৃত্যুঞ্জয়বাবু। পুলকের মুখে কোনো কথা না বেরোলেও অনিলবাবু বললেন, বাড়ি বয়ে এসে অপমান করতে এসেছেন? এত বড় সাহস আপনার? আপনি ঠিক করছেন না কিন্তু। আমি আপনার নামে থানায় মানহানির মামলা দায়ের করব। মৃত্যুঞ্জয়বাবু একটু বিচলিত না হয়ে বললেন, তাই বুঝি? বড়বাবু, ও বড়বাবু, আসুন আসুন, ভেতরে আসুন তো। অনিলবাবু আমার নামে মামলা করবেন বলছেন, ওনার কেসটা একটু ফাইলবন্দি করুন না। বড়বাবু বাড়ির ভেতর ঢুকে বললেন, অনিলবাবু, মৃত্যুঞ্জয়বাবু যা জিজ্ঞাসা করছেন তার উত্তর দিন, নইলে আপনার কেস ফাইলবন্দি হোক না হোক আপনি কিন্তু লকআপে বন্দি হবেন। এবার অনিলবাবু চুপ করলেন। মৃত্যুঞ্জয়বাবু বললেন, আপনি বলেছিলেন আপনি পুলককে চেনেন না, কথাটা কি সত্যি? অনিলবাবু না চাইলেও উত্তর দিলেন, হ্যাঁ তো, আমি ওকে চিনি না তো, কতবার বলবো আপনাকে? মৃত্যুঞ্জয়বাবু শান্তভাবে বললেন, আপনি মিথ্যে কথা বলছেন। যেদিন আমি আপনার বাড়িতে এসে আপনার সাথে দাবা খেললাম সেই দিনই সন্ধ্যেবেলায় পুলক এসেছিল, আর আমি নিজে সেটা দেখেছি। আপনার বাড়ির দারোয়ান আর কাজের লোকের বয়ান এক, তাই মিথ্যেটা আপনিই বলছেন। অনিলবাবুর মাথা নিচু হয়ে গেল, মুখে কোনো কথা নেই। মৃত্যুঞ্জয়বাবু এবার প্রশ্ন করলেন, পুলককে? দেখুন পুলক, সত্যিটা বললে আপনি রেহাই পেতে পারেন, তাই সত্যিটা বলুন। বলুন সত্যি করে আপনি অনিলবাবুকে চেনেন কি না। পুলক বলল, হ্যাঁ চিনি তো, উনি একদিন আমাকে এখানে ডেকে পাঠান। ও আমাকে বলেন আমার মায়ের মৃত্যুর জন্য নাকি সৌমেনবাবুর বাবা দায়ী। আমার বাবা যখন সৌমেনবাবুর বাবার কাছে যান তখন তিনি আমার মাকে বাঁচানোর জন্য কোনো টাকা দেননি। আমার মায়ের মৃত্যুর জন্য সৌমেনবাবুর বাবাই দায়ী। রমেশবাবু বলে উঠলেন, এত বোকা তুই! তুই আমাকে কিছু জিজ্ঞাসা না করে অনিলবাবুর কথায় বিশ্বাস করলি? অনিলবাবুর বাবা দীপেনবাবুই আমাদের টাকা দেননি, আর সেই জন্যই দীপেনবাবু ও শ্যামাপ্রসাদ বাবুর মধ্যে অশান্তিও হয়। শ্যামাপ্রসাদ বাবু দীপেনবাবুকে নিজের থেকে আলাদাও করে দেন। যে মানুষটা আমাদের জন্য এত কিছু করে গেল তাদের নিয়ে এমন ভাবলি কি করে? পুলক বলল, আমার ভুল হয়ে গেছে বাবা, খুব বড় ভুল হয়ে গেছে। মৃত্যুঞ্জয়বাবু পুলককে উদ্দেশ্য করে বললেন, আপনাকেই তো অনিলবাবু চিরকুটগুলো সৌমেনবাবুর বাড়িতে পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলেন। পুলক অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি মানে কিভাবে বুঝলেন? মৃত্যুঞ্জয়বাবু বললেন, আপনি একমাত্র ব্যক্তি যিনি সৌমেনবাবু আর অনিলবাবুর মধ্যে সংযোজক, কারণ আপনি কেবলমাত্র নির্দ্বিধায় সৌমেনবাবুর বাড়ি যেতেও আসতে পারেন। সৌমেনবাবু বলে উঠলেন, ও হো, ওই জন্যই আমার বাড়িতে পুলকের যাতায়াতটা কদিন বেড়ে গেছিল। কিন্তু একটা কয়েন নেওয়ার পেছনে এত ষড়যন্ত্র? মৃত্যুঞ্জয়বাবু বললেন, কে বলেছে এত সব প্ল্যানিং শুধুমাত্র একটি কয়েনের জন্য?
সৃজিতবাবু ও সৌমেনবাবু একসাথে বলে উঠলেন, মানে? মৃত্যুঞ্জয়বাবু একটু হেসে বললেন, আরে অনিলবাবু, সেদিন ওই দাবা খেলার বক্সটা একবার নিয়ে আসুন তো। অনিলবাবু প্রথমে আনতে রাজি না হলেও পরে থানার বড়বাবুর জোর করাতে সেটি আনতে রাজি হলেন। মৃত্যুঞ্জয়বাবু পকেট থেকে কয়েনটি বার করে দাবার বক্সের যেদিকে কালো গুটিগুলো থাকে সেদিকে নিচে একটা গোল মতন জায়গায় যেই কয়েনটি রেখে চাপ দিলেন, অমনি বাক্সের নিচের মধ্যে থাকা অংশ বেরিয়ে আসে। ওর সাথে একটি নকশা বেরিয়ে আসে, যেটা সৌমেনবাবুর বাবার তৈরি। মৃত্যুঞ্জয়বাবু বললেন, যেদিন আমি সৌমেনবাবুর কাছ থেকে চিরকুটটি নিয়ে আসি সেই দিনই এই ধাঁধার সমাধান করতে না পারলেও পরে অবশ্য পেরেছিলাম। ধাঁধার কথাগুলো ছিল এই রকম: সাদা কালো রঙের ভেতর আছে একটা কয়েন, কয়েন মানে চাবি। সেই কয়েনের জন্য রাজার হাতেই তুই মারা যাবে, দেখবে সব প্রজা, হাসবে মন্ত্রী, নিয়ে যাব সব তোর সম্পদ, ভেবেও পাবি না কে সে ষড়যন্ত্রী। এখানে সাদা কালো মানে দাবার গুটি ও ঘরগুলোকে বোঝানো হয়েছে। রাজা আর মন্ত্রী হলো সেই দাবার গুটি। কয়েন মানেই চাবি, কিভাবে সেটা আপনারা দেখতেই পেলেন। আর সম্পদ বলতে সৌমেনবাবুর বাবা মানে শ্যামাপ্রসাদ বাবুর লুকিয়ে রাখা ধন সম্পদের কথা বলা হয়েছে। আর এখানে ষড়যন্ত্রীটি কে সেটা নিশ্চয়ই আর বোঝাতে হবে না। সৃজিতবাবু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, অনিলবাবুই তাহলে সেই ষড়যন্ত্রী? মৃত্যুঞ্জয়বাবু বললেন, এক্স্যাক্টলি। তিনি আরও বললেন, আমি যখন রমেশবাবুর কাছ থেকে সৌমেনবাবুর বাবার সম্পত্তি লুকিয়ে রাখার কথা শুনি তখনই আমার মনে খটকা লাগে। তারপর আমি এই ধাঁধার সমাধান করার পর যখন অনিলবাবুর বাড়িতে আসি আর উনি আমাকে দাবা খেলতে জোর করেন, তখন আমি দেখে নিয়েছিলাম যে বক্সের সাইডে একটা গোল ফাঁকা জায়গা আছে যেখানে কিছু রাখা যাবে। অনিলবাবু, আপনার ব্যাড লাক। সেদিন আমাকে খেলতে না বললে হয়তো এত তাড়াতাড়ি আপনি ধরা পড়তেন না। সৌমেনবাবু বললেন, এই বক্সটা ভেঙে দিলেই তো নকশা পেয়ে যেতেন। এতে সমস্যার তো কোনো কারণ ছিল না, আর এই কয়েনটির রহস্য এখনো পুরোটা ক্লিয়ার হয়ে উঠল না। মৃত্যুঞ্জয়বাবু বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এই বক্সটা ভেঙে দিলেই হতো, কিন্তু এই বক্সটা ছিল অনিলবাবুর বাবার শেষ স্মৃতি। এটা আমি অনিলবাবুর বাড়ির পুরনো কাজের লোকের কাছ থেকে খবর পেয়েছি, তাই বাবার শেষ স্মৃতি তিনি নষ্ট করতে চাননি। শ্যামাপ্রসাদবাবু নিজের ধন সম্পত্তি লুকিয়ে রাখার পর তিনি এই বক্সে তার নকশা রেখে চাবি বন্ধ করে দেন। অনিলবাবুর বাবা দীপেনবাবু এই বক্সের হদিশ পেলেও চাবির হদিশ পাননি। এই কয়েনটি শ্যামাপ্রসাদবাবু মারা যাবার পর তার একজন পুরনো কাজের লোক সেটা টাকার বিনিময়ে অকশন হাউসে বিক্রি করে দেন। সেই ব্যক্তিকে খুঁজে বার করেন অনিলবাবু ও সব খবর পান। এরপর অকশন হাউস থেকে সেদিন বিট করে সেটি কিনতেও চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সেটা সৌমেনবাবু পেয়ে যান। তাই সেটা পাওয়ার লোভেই এত কিছু করা। সবাই নিস্তব্ধ, কোনো এক মন্ত্র বলে সব চুপ। অনিলবাবু বললেন, আমি শুধু ওই সম্পত্তিটুকু পাবার আশায়, আর কোনো কথা নেই। পুলিশ অনিলবাবুকে ধরে নিয়ে যাচ্ছেন। এমন সময় মৃত্যুঞ্জয়বাবু বললেন, অনিলবাবু, আপনার ধাঁধা বানানোর খুব ইচ্ছে তাই না? তাহলে আমার একটা ধাঁধার উত্তর দিয়ে যান। 8 পায়ে চলি আমি, 4 পায়ে বসি, কুমির নই, বাঘ নই, তবুও আস্ত মানুষ গিলি। বলুন তো উত্তরটা কি? সবাই চুপ, সঙ্গে অনিলবাবু। মৃত্যুঞ্জয়বাবু হেসে উত্তর দিলেন, পালকি পালকি। অনিলবাবু যাওয়ার সময় সৌমেনবাবুকে বলে গেলেন, মৃত্যুঞ্জয়বাবু না থাকলে আপনি কোনো দিনও আপনার এই সম্পত্তি ফিরে পেতেন না।
নকশাতে যা দেওয়া ছিল সেই মতো সৌমেনবাবু নিজের বাড়িতে একটা গুপ্ত ঘর খুঁজে পান, আর সেখানে পান অনেক সোনা, হিরে ও সোনার মোহর, যার দাম কত হতে পারে তার কোনো আন্দাজই নেই। জর্জ সিক্সের কয়েন রহস্য উন্মোচন করে মৃত্যুঞ্জয়বাবু সামান্য হাসি হেসে বললেন, যাক, রহস্য উন্মোচিত হলো। এই নিন আমার কার্ড, যদি কোনোদিন আরও প্রয়োজনে পড়েন তবে অবশ্যই যোগাযোগ করবেন। কার্ডে সোনালি অক্ষরে লেখা, ডক্টর মৃত্যুঞ্জয় লাহিড়ী, MSc in Physics, MSc in Applied Mathematics, PhD, University of Southern California, আমেরিকা। সাথে একটি ফোন নম্বরও রয়েছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই প্রয়াসটি? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এবং নিয়মিত এই ধরনের গল্প উপভোগ করুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন প্রয়াস সাথে নিয়ে। নমস্কার।